নমস্কার বন্ধুরা, আমি সংবাদ সোচ্চার থেকে শুভাশিস। আজকে আমাদের যে বিষয় আলোচনার সেটা হচ্ছে, আপনারা জানেন সম্প্রতিকালে কলকাতার আরজিকর কলেজে একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ধর্ষণ এবং হত্যাকাণ্ড। এখানে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে মর্মান্তিকভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, যা নিয়ে আজকে কলকাতা তথা সারা ভারতবর্ষ উত্তাল। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা কলকাতা শহরে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে, সেটা হচ্ছে রাত দখল একটা কর্মসূচি, যে কর্মসূচিকে ঘিরে মহিলারা বিশেষ করে দারুণভাবে অংশগ্রহণ করলেন। দেখা গেল প্রায় ২৫০টির ওপর জায়গায় মহিলাদের ভিড় এবং একটা সোচ্চার প্রতিবাদ। এই প্রতিবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ উত্তাল হয়েছে এবং একটাই দাবি ছিল, সেটা হচ্ছে উই ওয়ান্ট ফর জাস্টিস। তো এই বিষয় নিয়ে আমাদের দেশের আজকের নাগরিকরা, মহিলারা কি ভাবছেন সে বিষয়ে যাব। একজন এনজিও, মানে তিনি এনজিও করেন এবং এনজিওর একজন কর্তৃ, আমরা তার কাছে জানব যে এই সোচ্চার প্রতিবাদ আগামী দিনে যদি আবার এরকম ঘটনা ঘটে, তাহলে কি আবার এই একইভাবে তারা রাস্তায় নামবেন, কি বলছেন? ম্যাডাম, যদি একটু বলেন যে আপনারা যেভাবে রাস্তায় নেমেছিলেন সেদিনকে, মহিলাদের যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, তাতে কি মনে হয় যে এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটলে মহিলারা নিজেরাই আবার রাস্তায় নামবে? দেখুন, প্রথমত চাইবো আমি যেন এই ধরনের নৃশংসতা, বর্বরতা আর যেন না ঘটে। কারণ আমাদের ঘরের মেয়েরাই তো কাজে বেরোচ্ছে, সেফটি ব্যাপারটা একদমই থাকছে না। আর সেদিনকে যে রাত দখলের যে অভিযানটা হয়েছিল, স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই বেরিয়েছিলাম। এখানে কিন্তু কোনো দলীয় কার্যসূচি বা আমি ইচ্ছেপূরণ এনজিওর একজন কর্ণধার রীনা চ্যাটার্জি, কিন্তু আমরা কিন্তু সেদিনকে এইরকম কিছু ভেবে বেরোইনি। আমরা সাধারণ মানুষের সাথে মানবিকতার জন্য বেরিয়েছিলাম। আগামী দিনে সত্যিই চাইবো না যেন এরকম আর কোনো ঘটনা ঘটে, তবে অবশ্যই এইভাবেই আমাদের প্রতিবাদ জারি থাকবে। একটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখছি, আমরা লক্ষ্য করছি, যেটা এই মুহূর্তে সেন্ট্রাল ক্রাইম রেকর্ড ব্যুরো তারা বলছে যে প্রতি ৩ মিনিটে একজন করে মহিলা আমাদের দেশে ধর্ষিত হচ্ছে, প্রতি ৩ মিনিটে। আমরা যখন এখানে কথা বলছি, ঠিক মানে যে ঘটনাটা ঘটেছে ৯ই আগস্ট, তার ১ সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশে এই ধরনের আর একটা নৃশংস ঘটনা ঘটেছে। বর্ধমান, আমাদের রাজ্যে বর্ধমানে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে। এটা একটা ধারাবাহিকভাবে চলছে। আপনার কি মনে হয় না যে পুরুষতান্ত্রিক সমাজের এটা একটা ব্যাধি? বিশাল ব্যাধি। কারণ হচ্ছে যাদের দ্বারা হচ্ছে, আমার মনে হচ্ছে তারা মানসিক বিকৃত। কারণ এই ধরনের কাজ খুব সুস্থ মানুষ করতে পারেন না। সম্মান দিয়ে বলতে ইচ্ছাও করে না তাদের জন্য। তবে সব কিছু রিসেন্ট বোধহয় শিলিগুড়িতেও এরকম একটা ঘটনা ঘটেছে। মা বোনেরা কখনোই কোনোভাবেই সেফটি ব্যাপারটা পাচ্ছে না। সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, সব কিছু ছাপিয়ে গিয়ে একটি ডাক্তারি পরিষেবা যিনি দিচ্ছেন, যে মহিলা বা যে মেয়েটি, সেখানে আমাদের কোনো সিকিউরিটি নেই। এবং শুধু আজকে আরজি কর বলে নয়, বিভিন্ন সেক্টরে বিভিন্ন মেয়েরা কল সেন্টারে নাইট শিফটে কাজ করছেন, চিন্তাই থেকে যাচ্ছে। কারণ আমার নিজেরও মেয়ে, ভবিষ্যতে তাকেও বেরোতে হবে কোনো না কোনোভাবে কাজে। তো এই ব্যাপারটায় খুবই আমরা কি বলবো, ভীত। আপনি নিরাপত্তার কথা বলছেন। আমাদের দেশে যদি একটা পরিসংখ্যান তুলে ধরি, সেটা হচ্ছে ১২,০০০ মানুষ পিছু মাত্র ২ জন পুলিশ হিসেব বলছে। যদি এইরকম একটা স্ট্যাটিস্টিক্স হয়, তাহলে সেখানে প্রশাসন কিভাবে নিরাপত্তা দেবে? যেখানে ১২,০০০ ইস্টু যদি ২ জন মানুষ, এই ১২,০০০ মানুষ পিছু ২ জন পুলিশ হয়, তাহলে সেই পুলিশের কাছ থেকে আপনি কী রকম নিরাপত্তা আশা? দেখুন, ১২,০০০ মানুষের পিছনে ২ জন মাত্র পুলিশ, এটা তো মানে কোনোভাবেই সম্ভব নয়। আর যেখানে আরজি করেই আমরা দেখলাম, রাতে যখন রাত দখলের ব্যাপার, সেখানে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে সেই আরজি করে এত হামলাকারীরা ঢুকে গেল,
সেটা তো বিশাল চিন্তার বিষয়, এবং সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণেই পুলিশ ছিলেন, তাতেও কিন্তু শেষ রক্ষা হলো না। এভিডেন্স নষ্ট করার জন্যই হয়তো সেখানে যাওয়া হয়েছিল, হয়তো কেন, সেটা আমরা সকলেই আশা করি একমত। তো সেখানে আপনি যেটা বলছেন 12,000 মানুষের পিছনে 2জন করে পুলিশ, তো এটা তো খুব একটা আশ্চর্য ঘটনা, সোনার পাথরবাটির মতন। এই মুহূর্তে আজকে সকালবেলা পর্যন্ত আরজি কর কলেজের স্টুডেন্টদের দাবি, যে দাবিতে তারা এখনো পর্যন্ত অনড় এবং সেখানে অবস্থান চালিয়ে যাচ্ছেন, তাদের বক্তব্য তাদের নিরাপত্তা চাই। এই মুহূর্তে যদি আরজি করের সমস্ত ডাক্তারকে নিরাপত্তা দিতে হয়, নার্স এবং কর্মীদের নিরাপত্তা দিতে হয়, তাহলে শুধু আরজি করের জন্য 10 থেকে 15 হাজার পুলিশ লাগবে। সেটা কি করে সম্ভব? প্রথম কথা হচ্ছে, শুধু যদি পুলিশ দিয়েই নিরাপত্তা হয়, সেই নিরাপত্তাটা কি সবসময় সম্ভব? নিরাপত্তাটা আমরা কিভাবে পাবো? তার জন্য টোটাল সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। কারণ শুধুমাত্র আরজি করের জন্য 10-15 হাজার যদি পুলিশ দেওয়া হয়, আমার মনে হয় সেটা সম্ভব নয়। তাহলে সেইভাবে কিছু ভাবনা চিন্তা করতে হবে যে সমস্ত জায়গার আজকে ডাক্তারি পড়ুয়ারা বা অন্যান্য জায়গার পড়ুয়ারা, সেইখানটা একটা ভীষণভাবে নিরাপত্তা দেওয়া দরকার। কিন্তু সেটা কিভাবে হবে সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন প্রশাসন। একটা বিষয় আপনার নজরে আনবো, সেটা হচ্ছে আরজি কর হসপিটালের ভিতর এই ঘটনাটা ঘটেছে। তার মানে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা ওই একই প্রফেশনের লোক, তারাও ডাক্তার, নয় ডাক্তার কর্মী তাদের মধ্যে। এবং যে ছেলেটি ধরা পড়েছে প্রাথমিকভাবে, তার সাথে ডাক্তারদের এক অংশের অত্যন্ত সখ্যতা ছিল বলেই এখন জানা যাচ্ছে। তো এই রকম জায়গায় যদি শস্যের মধ্যে ভূত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিরাপত্তা বাড়িয়েই বা কী করবেন? একদমই, এটা আমারও মত যে 10-15 হাজার পুলিশ দিয়েও কিছু হবে না। কারণ শস্যের মধ্যেই ভূত, আপনার কথাটাই ঠিক। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে কিন্তু শুধু আমার মনে হচ্ছে দলাদলিই চলছে। আমরা যারা একদম মানবিকতার খাতিরে রাত দখলে নেমেছিলাম, তো শুরুতেই শেষ হয়ে গেল। কারণ কিছুক্ষণের মধ্যেই আরজি করের হামলা, এভিডেন্স নষ্ট করার চেষ্টা, এবং যা যা হয়েছে সবটাই ভিতরের ব্যাপার। তো বাইরে পুলিশ পাহারা দিয়ে কিচ্ছু হবে না। সব থেকে বড় দরকার আসল কি ঘটনা ঘটেছে বার করা। আমরা যেটা জাস্টিসের জন্য গেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, এটাই আমাদের মূল স্লোগান ছিল। তো জাস্টিসটা কি আদৌ পাবো? নিরাপত্তা তো এখন এই মুহূর্তে আমি ভাবছি না কে কোথা থেকে কিভাবে নিরাপত্তা দেবেন। কারণ সম্পূর্ণভাবে যতটুকু আমরা সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি, দলীয় দলাদলিটাই চলছে। বা জাস্টিসটা কি সত্যি পাবো? এই দলাদলির মধ্যে কি জাস্টিসটা আমাদের হারিয়ে যাবে না? রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আজকে তিনি নিজে রাস্তায় নেমেছেন এবং তিনি নিজে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি, ফাঁসির দাবি চেয়েছেন। সম্ভবত ভারতবর্ষের এই প্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার রাজ্যের প্রশাসনের বিরুদ্ধেই এইভাবে রাস্তায় নামলেন এবং তিনি দাবি করলেন ফাঁসি। কারণ আমাদের অভিজ্ঞতা আছে 1990 সালে ইউনিসেফের, তারাও সমাজকর্মী ছিল, অনিতা দেওয়ানকে ঠিক একইভাবে বানতলায় তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেদিন কিন্তু আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার অভিব্যক্তি ছিল ওরকম তো অনেক ঘটনাই ঘটে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আমি যারা দোষ করেছে তাদের ফাঁসি চাই। এটা আপনি একজন মহিলা হিসেবে কতটা অ্যাকসেপ্ট করেন? শুধু এত নির্মম একটি ঘটনা, তো আমার পার্সোনালি মনে হয় শুধু ফাঁসিটাই শেষ নয়, যারা বা যে ব্যক্তিরা এই ধরনের কাজ করেছেন তাদের মধ্যেও একটা মানে নির্মম একটা অত্যাচার হোক। কারণ একটা কি বলবো, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সেটা শুধু ফাঁসি নয়, তা ফাঁসির আগেও একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেটা দেখে গোটা শহরের এই বিকৃত কামনার পুরুষরা ভয় পেয়ে যাবে, এবং যারা পরবর্তীকালে এরম ধরনের অভিসন্ধি করবেন যে এইভাবে কোনো মহিলাকে অত্যাচার করে মারা যায়, তারা যেন একবারের জায়গায় দুবার ভাবেন। আর মুখ্যমন্ত্রীর পদক্ষেপ অবশ্যই খুবই ভালো। তবে এটা কি সত্যি কার্যকরী হবে? আমি আবারও বলছি, কোনো রাজনীতির পক্ষ থেকে নয়, আমি সাধারণ মানুষ হিসাবে বলছি যে সত্যি কি জাস্টিসটা হবে? মুখ্যমন্ত্রী যেটা চাইছেন, সত্যি কি যে আসামি যারা তারা কি ধরা পড়বে? যদি পড়ে, তাহলে আমার মতন সাধারণ একজন
নাগরিক, আমি একজন মহিলা অত্যন্ত খুশি হব এবং জানবো যে একটি দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের এখানে হতে চলেছে। এই মুহূর্তে এই ঘটনা তদন্তভার নিয়েছে সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন দপ্তর। তাদের তারা এই পর্যন্ত পশ্চিমবাংলায় প্রায় ৩৯টি বিভিন্ন কেস তারা তদন্ত করছে এবং তাদের পরিসংখ্যান বলছে একদম শূন্য, তারা কোনোটাতেই খুব একটা সাকসেস হতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তদন্তের উপর কতটা আস্থা রাখতে পারছে? একই ব্যাপার বলবো, কারণ এর আগে যতগুলো ঘটনা ঘটেছে কোনোটাই কমপ্লিট নয়। তো এইবারও একই, এবারও তো যেটা আমরা দেখছি যে বিভিন্নভাবে ডিজিটাল অনেক কিছু করা হচ্ছে, যেখান থেকে খুব তাড়াতাড়ি নাকি এভিডেন্সগুলো পাওয়া যাবে। ভরসা তো সত্যি কথা বলতে করতে পারছি না, কারণ ক্রমশ যা ঘটনা ঘটছে কারোর ওপরই ভরসা করতে পারছি না। যদি সত্যি আজকে আমাদের এই তিলোত্তমার জন্য জাস্টিসটা হয়, তাহলে বুঝবো যে কিছু একটা হলো, সেটা পুলিশের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক বা সিবিআইয়ের পক্ষ থেকে হোক। তাহলে এর মতন কাজ মনে হয় আগে তো কখনো হয়নি। তো এরম একটি কাজ যদি সত্যি হয়, তাহলে হয়তো দেশের একটা নিরাপত্তার কথা আমরা চিন্তা করতে পারবো। এই মুহূর্তে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল, যে মেয়েটির ওপরে নির্যাতন হয়েছে, সেই মেয়েটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। তারা তদন্তের ক্ষেত্রে একদমই হওয়া উচিত ছিল না। সিবিআইয়ের হাতে তদন্ত যাওয়ার সাথে সাথে সেই ছবি আজকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে চলে এলো, এবং সেটা যদি এরকমভাবে যদি তদন্তের প্রতিটি বিষয় মানুষের কাছে এইভাবে প্রকাশ পেতে থাকে, তাহলে তদন্ত তো আর থাকবে না কিছু। কি বলবো? এটা তো আপনি যেমন প্রশ্ন করছেন আপনিও বুঝছেন, কারণ প্রথম কথা হচ্ছে যে ছবি, বিশেষ করে স্পেশালি দুটো ছবি যেভাবে সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছে, মানে খুবই আহত। এবং ছবি, স্পেশালি একটি ছবি দেখার পরে আমার ঘুম হয়নি, কারণ সত্যি কথা বলতে কাছাকাছি বয়সী আমারও মেয়ে আছে। তো যে বাবা মারা হারিয়েছেন তাদের কথা, মানে তাদের তো চলেই গেছে, তো আমিও আগামী দিনে ভীষণ ভীত। না, এটা তো তদন্তের ক্ষেত্রে একটা না, অন্তরায় সৃষ্টি করে। তদন্তর ক্ষেত্রে তো অবশ্যই, কারণ অনেক ভয়েস রেকর্ড বেরিয়েছে, অনেক ছবি বেরিয়ে গেছে। এতে তো যারা দোষী তারা কোর্টে গিয়ে এটা বলার সুযোগ পাবে যে সিবিআই মোটিভেটেডলি কাজ করেছে, আমরা এর সাথে যুক্ত নয় আমাদেরকে, ফলে তারা তো বেকসুর হয়ে একদম যাবে। একদম, আমরা তো বুঝতেই পারছি এভিডেন্স নষ্ট করার জন্য কত কাণ্ড করা হলো আরজি করে। এবং এই ছবিগুলো যেহেতু বেরিয়ে যাচ্ছে, তো সেটাই একটা কথা যে আদৌ কি সেই তদন্ত হবে, এবং তদন্ত করতে গেলে যে এভিডেন্সগুলো দরকার সেগুলো যদি আগেই বাইরে বেরিয়ে যায়, আসল কি তদন্ত হবে? শেষ প্রশ্ন, যদি কালকে আবার এই ধরনের একটা ঘটনা ঘটে, আবার কি রাত দখলের কর্মসূচি হলে সেই কর্মসূচিতে অংশ নেবেন একজন মহিলা মা হিসেবে? অবশ্যই নেব, কিন্তু আবারও আমি আগেও বলেছি যে আমি চাই না এরকম ঘটনা হোক। তবে শুধুমাত্র ওই লোক সমাজে বেরিয়ে লোককে দেখানোর জন্য নয়, মন থেকে বলছি, আবারও যদি এরকম ঘটনা হয় বা যে ঘটনাটি ঘটেছে তার জন্য যদি এরকম রাত দখলের আবার কোনো একটা দিন স্থির হয়, অবশ্যই আমি আছি তাতে। সমাজের কাছে কি বার্তা দেবেন একজন মহিলা হিসেবে, এই পুরুষতান্ত্রিক সমাজের কাছে কি বার্তা দেবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি কিন্তু পুরুষ বিরোধী নই। কারণ আমরা সবাই জানি যে আমাদের একটি লাইন আছে, "এ বিশ্বের মহান যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার সৃজিয়াছে নারী, অর্ধেক তার নর।" মহিলা পুরুষ উভয় মিলেই কিন্তু আমরা এগিয়ে চলি, এবং এই যে ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু প্রচুর পুরুষ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে নেমেছেন। তো সবাই তো সমান নয়। বিকৃত কামনার মানুষ এবং মানে পুরুষ, বিকৃত কামনার পুরুষ এবং অভিসন্ধিওয়ালা পুরুষ, তাদের বিরুদ্ধে তো আমরা সোচ্চার অবশ্যই হব। আবার যে পুরুষরা আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন কি কাঁধে কাঁধ মিলিয়েছেন, তাদের নমস্য। কারণ আমাদের ঘরেও দাদা আছে, স্বামী আছে, ভাই আছে, বন্ধু আছে, সবাই আছেন।
এবং আমি বিশেষ করে বলবো যেদিনকে রাত দখলের দিন ছিল সেদিনকে আমাকে সবচেয়ে বেশি যে দুজন সমর্থন করেছেন পুরুষ হিসাবে বলছি, আমার স্বামী এবং আমার শ্বশুরমশাই। তারা অবলীলাক্রমেই বলতে পেরেছে হ্যাঁ, এবং আমি আমার মেয়েকে নিয়েই পথে নেমেছিলাম, কিন্তু তারা কিন্তু আমাকে সাথে আমার যায়নি, প্রোটেকশন হিসাবে যায়নি, তারা বাড়ির থেকেই সাহস জুগিয়েছে, আমরা বেরিয়েছি। তো এই ধরনের পুরুষ তো আমাদের সমাজে আছে। শুধু নারী জাগো বললে হবে না, আমি বলবো পুরুষ জাগো, পুরুষরা পুরুষদের প্রতি ঘৃণা আনো, যেন এই ধরনের কাজ কোনো পুরুষ করতে না পারে। সুস্থ মস্তিষ্কের পুরুষরা প্লিজ আপনারা অসুস্থ মস্তিষ্কের পুরুষদের প্রতি ঘৃণা আনুন, আমরা নারীরা তো আছি। একদমই তাই। পুরুষরা যদি নিজেদের সম্পর্কে আরও বেশি করে সচেতন হয়, তাহলে হয়তো এই ঘটনা, এই ধরনের নৃশংস ঘটনা অনেকটাই কমানো সম্ভব হবে। আমরা এতক্ষণ কথা বললাম মাননীয়া রীনা চ্যাটার্জি, একজন এনজিও কর্ণধার। আপনার এনজিওর নামটা রাখবেন? ইচ্ছে পুরাণ এনজিও। দীর্ঘদিন ধরে এনজিওর কাজ করছেন, মানুষের সেবায় নিয়োজিত থাকেন। আমরা এই ধরনের মানুষের কাছে আবারও যাব, বিভিন্ন সম্প্রতি মানুষের কাছে যাব, আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব কী।